আজ আমি আর আপনারা মিলে দেখতে যাচ্ছি মনস্টার সিরিজের পার্ট 7। আগের পার্টগুলো যারা দেখেন নাই তারা প্লিজ আগের পার্টগুলো দেখে আসবেন, না হয় কোনো কিছু বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আগের পর্বে আমরা দেখেছিলাম যে লি এবং জেজের মধ্যে কথা হচ্ছিল, আর তাদের মধ্যে কি কথা হচ্ছিল এটা আজকে আমরা জানতে পারবো। আমরা দেখতে পাই যে জে লিকে বলতে শুরু করে যে তোমাকে মাইকেল যত টাকা দিয়েছে তার চেয়ে বেশি টাকা আমি তোমাকে দিব, প্লিজ তুমি আমার হয়ে কাজ করো, আমার কোম্পানিকে বাঁচিয়ে দাও। অন্যদিকে এটা শুনে লি দাঁড়িয়ে যায়। সে বলতে শুরু করে আপনি কি ভেবেছেন আমি টাকার জন্য কাজ করছি? আসলে আমি টাকার জন্য কাজ করছি না। লি জানতো যে অন্যদিকে মাইকেল তার কথাগুলো শুনছে। লি বলে আপনার কারণে আমি আমার প্যারেন্টস হারিয়েছি। অন্যদিকে যে চমকে যায়। সে বলে যে তুমি তার মানে ওই ছেলে। তখনই আমরা দেখতে পাই যে লি কথা আটকে দেয়, আর সে বলে হ্যাঁ আমি জ্যাক। 8 বছর আগে আপনি আমার বাবাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিলেন মিথ্যা অপবাদ দিয়ে, যার কারণে আমার বাবা মারা গিয়েছিলেন বা আত্মহত্যা করেছিলেন। পর থেকে আমার মাও অসুস্থ হয়ে যান আর খুব তাড়াতাড়ি মারা যান। আপনার কারণে আমি পৃথিবীতে একা হয়ে যাই। এটা বলার সাথে সাথে যে চিন্তা করতে শুরু করে যে হ্যাঁ আমি তো 8 বছর আগে একজনকে বের করে দিয়েছিলাম। আর এটা যেও বিশ্বাস করে ফেলে, তার সাথে মাইকেলও লিকে বিশ্বাস করে ফেলে। কিন্তু তারপরও মাইকেলের সন্দেহ হচ্ছিল যে সে তাকে পার্টনার বানাবে কিনা, মাইকেল লিকে তার পার্টনার বানাবে কি না, এই বিষয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে লি তাকে একটি বুদ্ধি দেয় যে এই গেমের মাধ্যমে আপনি চুজ করতে পারেন যে আপনি আমাকে আপনার সাথে রাখবেন কি না। তখনই আমরা দেখতে পাই যে গুটি উপর দিকে ফেলে একটি যে লি তার হাতে রেখে দেয় আর একটি নিচে পড়ে, আর দুটোতেই সেম আসে, যার কারণে সে তাকে অর্ধেক পার্টনারশিপ দিতে রাজি হয়ে যায়। আর এখানে চালাকি করেছিল লি, না হয় এটা হতো না। কিন্তু মাইকেলের তার চালাকিটা অনেক বেশি পছন্দ হয়ে যায়, আর সে তাকে পার্টনার হিসেবে গ্রহণ করে নেয়, যার কারণে সে তার ওষুধের ওই কোম্পানির তাকে নিয়ে যায়। এটা তো কোনো গড় ছিল না, এটা ছিল একটি জাহাজ, আর জাহাজের মধ্যে দিয়েই সে এই ওষুধগুলো তৈরি করত, আর এখান থেকেই সে ওই ওষুধগুলো পাচার করত, যে নকল মেডিসিন সে বানাতো। অন্যদিকে লি জিনাকে ফোন করে বলে যে তুমি আমার এক পুলিশ বন্ধুকে নিয়ে ওই জায়গায় চলে আসো। তখন জিনা রওনা দিয়ে দেয় শিপ নিয়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে লি ক্যাসিনো গেম খেলতে শুরু করে মাইকেলের সাথে। যেহেতু আজ ক্যামেরা ছিল না লির সাথে, যার কারণে মাইকেল বারবার জিতে যায় আর লি বারবার হেরে যায়। হেরে যাওয়ার কারণে লি বলতে শুরু করে আজকের দিনটাই আমার খারাপ। অন্যদিকে পুলিশ নিয়ে জিনা চলে আসে আর পুলিশ রেড দিয়ে দেয় ওই জাহাজে। এই দিকে খবর পেয়ে যায় মাইকেল, আর মাইকেল লিকে সন্দেহ করতে শুরু করে যে লি ছাড়া হয়তো কেউ এই খবরটি লিক করেনি, কিন্তু লি বলে যে লি এটা করেনি। পুলিশ চলে আসে মাইকেল এবং লিয়ের কাছে। অন্যদিকে মাইকেল লিয়ের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে আর বলে তুমি বিশ্বাসঘাতকতা করেছো আমার সাথে, তোমাকে এর শাস্তি পেতে হবে, তুমি এখনই মরতে হবে। তখনই মাইকেলের মুখে লাইট পড়ে আর লি বন্দুকটা তার দিকে করে নেয়, আর সে বলে যে আমি তোমার সাথে গাদ্দারি করার কোনো কারণ নেই, আর তুমি আমার শত্রুর শত্রু, তার মানে তুমি আমার বন্ধু, তোমার সাথে আমি গাদ্দারি করব না। এটা বলে সে তাকে বন্দুকটা দিয়ে দেয় আর বলে যে তোমার কাজ তুমি করে যাও, আমাকে মেরে রেখে যাও যাতে পুলিশ না বুঝতে পারে যে তোমার সাথে আমি মিলে আছি। তখনই আমরা দেখতে পাই যে মাইকেল একটা ঘুষি মেরে লিকে ফেলে রেখে চলে যায়, আর তখনই ওই জায়গায় পুলিশ চলে আসে, আর পুলিশ এটাই বোঝে যে মাইকেল লিকে মেরে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা ওই পুলিশ অফিসারটিকে দেখতে পাই যাকে আনার কথা বলেছিল লি, আর ওই পুলিশ অফিসারটির সাথে লির কিভাবে বন্ধুত্ব হলো বা কিভাবে পরিচয় হলো এটাই আমাদের দেখানো হয় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই যে জিনা আর মাইকেল যখন ডেট করছিল তখন ওই পুলিশ অফিসারটিকে দেখতে পায় লি দেখে চিন্তা করে যে ওই দিন ক্যাসিনো খেলাতেও ওই লোকটি ছিল। সে চিন্তা করতে থাকে যে এই লোকটি আসলে কে আর কার উপরেই বা নজর রাখছে। তখনই আমরা দেখতে পাই যে তারা খাবার খাওয়ার সময় রেস্টুরেন্টে ওই লোকটিকে দেখতে পায়, আর রেস্টুরেন্টের ওয়াশরুমে গিয়ে ওই লোকটিকে খুব বাজেভাবে মারার পর দেখতে পায় যে লোকটি একজন পুলিশ অফিসার। তারপর যখন পুলিশ অফিসারটির জ্ঞান ফিরে
লি তাকে বলে যে আমরাও মাইকেলকে ধরার জন্যই ফাঁদ পেতে রেখেছি, আর এটা প্রমাণ হয়ে গেলে আমি আপনাকে হেল্প করব, আপনাকে যখনই কল করব প্লিজ আপনি চলে আসবেন। আর এসব বলে একজন আরেকজনের সাথে পরিচিত হয়, আর এটাই আমাদের পুলিশ সবাইকে ধরে নিয়ে যায়। আর সিন এখানেই কাট করে আমাদের জেজের অফিসে দেখানো হয়, যেখানে লিকে সে অনেক খারাপভাবে বকাঝকা করছিল আর তাকে বলছিল যে তুমি এসব কেন করলে। তখন লি বলে রাস্তা আঁকাবাঁকা যেমনই হোক, আসলে তো হচ্ছে সফলতা পাওয়ার জন্য আপনি তো বলেছিলেন যে কোনো রাস্তা ইউজ করা যাবে। আর এর মধ্যে দিয়েই চেয়ারম্যান তাকে কল করে বলে যে বেটা আমি তোমার সাথে দেখা করতে চাই। চেয়ারম্যান লির সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে যায়, কারণ সে অনেক বড় একটি কাজ করেছিল। তখন এটা শুনে তার টিমের সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা এক্সপেক্ট করেনি যে চেয়ারম্যান তাদের সাথে দেখা করার জন্য রাজি হয়ে যাবে। আর চেয়ারম্যান বলে যে তোমার জন্য অনেক বড় একটি সারপ্রাইজ আছে। এটা বলার সাথে সাথে আমরা দেখতে পাই যে এনরি অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, কারণ আমরা তো জানি যে এনরির প্ল্যান কী ছিল। অন্যদিকে নাতান ডিনার করতে আসে, নীল আর তার মেয়ের সাথে কথা বলতে আসে। তখন নীল বলে যে নাতান তুমি তো কোনো প্ল্যান ছাড়া আমার বাসায় আসনি, তাহলে তোমার প্ল্যানটা শুনি বা তোমার প্ল্যানটা বলো। তখন নাতান বলে যে অবশ্যই আমি কোনো প্ল্যান করে এসেছি, আমি আপনার মেয়েকে সাপোর্ট করব, কারণ আমার বাবা চায় আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বোনের বিয়ে দিয়ে তাকে চেয়ারম্যান বানিয়ে দিবে, এই জন্য আমি আপনার হেল্প চাচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই যে নীল আর তার মেয়ে গাড়ি করে কোথাও যেন যাচ্ছিল। অন্যদিকে আমরা কিমিয়াকে দেখতে পাই, যে বলছিল আমার হাজব্যান্ডকে খুন করা হয়েছে, আমার হাজব্যান্ড হার্ট অ্যাটাকে মারা যায়নি। কিমিয়া ক্যান্সার পেশেন্টদের অনেক বিনতি করছিল একটি অটোপসি পেপারে সাইন করার জন্য। অন্যদিকে পেনি এটা ফলো করে আর বলে যে এটা কিসের কাগজ, আর কেনই বা কিমিয়া এত আকুতি মিনতি করছে এই লোকদের কাছে। তখন ওই লোকটি বলে যে এটা হচ্ছে ক্যান্সারের একটি কাগজ, যে কাগজে সাইন করার কারণে এই মামলাটা আদালতে অনেক বেশি শক্ত হয়ে যাবে, কিন্তু এই ক্যান্সার পেশেন্টগুলো মামলার কাগজে সাইন করতে চাচ্ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই যে নাতান একটি হসপিটাল তৈরি করেছে ওই ক্যান্সার পেশেন্টের জন্য, আর তাদেরকে ওই জায়গায় নিয়ে এসেছে। অন্যদিকে পেনিকে দেখানো হয়, যে লিকে বলছিল তোমার খালা মুনাকে যে মেরেছে। তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যে ওই লোকটি বলেছিল যে আমাকে টাকা দিয়ে সব দোষ আমার উপরে নিতে বলেছিল। তখনই আবার সিন বর্তমানে আসে, যেখানে আমরা দেখতে পাইলি এইসব নিয়ে চিন্তা করছিল। তখনই পেনি চলে আসে, আর পেনির অ্যাসিস্ট্যান্ট লি পেনি এবং পেনির অ্যাসিস্ট্যান্টকে প্রশ্ন করে যে জিনার কি কোনো খোঁজ পাওয়া গেছে। তখন তারা বলে যে জিনা আর জীবিত নেই, জিনার ফ্যামিলি সহ জিনা মারা গিয়েছে। এখানে বন্ধুরা আমি আপনাদের বলে রাখি যে জিনা জানতো না লি যে লি, আর লিও জানতো না ওই মেয়েটাই হচ্ছে জিনা, কারণ তারা দুজনই নাম পরিবর্তন করেছিল আর প্লাস্টিক করে সার্জারি করে রেখেছিল লি, যার কারণে একজন আরেকজনকে চিনতো না। সব কিছু শোনার পর লি চলে আসে মেমোরিয়ালে, যেখানে জিনার বাবার ফটো লাগানো ছিল, কিন্তু পাশের দুইটায় কোনো ফটো ছিল না, যার কারণে সে ভেবে নেয় এটা জিনা আর জিনার ভাই ছিল। লি যখনই চলে যায় তখনই চলে আসে এখানে জিনা এসে চিন্তা করে যে এখানে কে ছিল, আর সে কান্না করতে থাকে তার বাবার ছবির দিকে তাকিয়ে। এখানেই আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে জিনার বাবা ওই দিনের ভাইরাসের কারণে খুবই অসুস্থ হয়ে যায়, আর জিনাদের বাসায় আগুন লেগে একজন ছেলে আর একজন মেয়ে মারা যায়, আর জিনা তাদেরকে জিনা আর জিনার ভাইয়ের নামে আইডেন্টিফাই করে দেয়। আর এর পিছনে একটি রহস্য ছিল যে জিনার বাবা অনেক ঋণে আক্রান্ত হয়ে গিয়েছিল, আর সেগুলো পরিশোধ করার মতো টাকা জিনাদের কাছে ছিল না, আর তারা জিনাকে আর জিনার ভাইকে অনেক মারধর করতো এসে, যার কারণে তারা এই প্ল্যানটি সাজিয়েছিল যে তারা মারা গিয়েছে। এইসব ভেবে জিনা কান্না করতে থাকে, আর এই কান্নার
মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে জিনা তার ভাইয়ের নাম পরিবর্তন করে এখানে বাঁচছিল। এখানে জিনার ভাইকে দেখানো হয় যে হসপিটালে ভর্তি ছিল। জিনা আসে জিনার ভাইয়ের সাথে দেখা করতে। এখানে জিনার ভাইয়েরও নাম পরিবর্তন করা হয়েছিল। একটি নার্স জিনাকে বলছিল যে আপনারা কিন্তু টাকা পেড করেননি, ওই টাকাগুলোও পেড করে দিবেন। জিনা নার্সটিকে বলে যে আমার লুডো গ্রুপে জব হয়ে গিয়েছে, আমি খুব তাড়াতাড়ি হসপিটালের বিল পেড করে দেব, আপনি প্লিজ ডক্টরকে বুঝিয়ে রাখেন। আর এসব বলে সে চলে যায় আর সিন শিফট হয় পিছনে। তখনই আমরা দেখতে পাই লুডো গ্রুপ 3 জনকে নিতে চাচ্ছিল, কিন্তু তাদের টিম ভালো কাজ করায় তারা 8 জনকেই নিতে বাধ্য হয়। এই 8 জনের মধ্যে জিনাও ছিল। আর এর মধ্যে দিয়ে আমাদের লুডো গ্রুপের চেয়ারম্যানকে দেখানো হয়, যেখানে তার পিএ এসেছিল তার সাথে কথা বলার জন্য। তার পিএ বলে যে আপনার যে একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল, সে কিন্তু যখন আপনার ওয়াইফ তাকে বের করে দেয় সেও প্রেগনেন্ট ছিল আর তার পেটে আপনার বাচ্চা ছিল। কিন্তু চেয়ারম্যান বলে যে তার তো অন্য একজনের সাথে সম্পর্ক ছিল। তখন পিএ বলে যে না, অন্য কারোর সাথেই সম্পর্ক ছিল না, এটা আপনার ওয়াইফ বানিয়ে বলেছিল যাতে তাকে এখান থেকে বের করে দেওয়া যায়। আর এটা শোনার পর চেয়ারম্যান শকের ওপর শক খায়। চেয়ারম্যান পিএকে বলে যে আমার ওই নাজায়েজ সন্তান হয়তো আমার পরিচয় পাওয়ার অধিকার রাখে না, যার কারণে সে আমার সামনে এতদিন আসে নাই আর তাকে কোনোদিনও সামনে আনার দরকার নেই। অন্যদিকে এন্ড্রিকে দেখানো হয় যে তাকে একটি নতুন রুম দেওয়া হয়েছিল, যে তার নতুন রুম দেখাচ্ছিল, কারণ ওই 8 জন ক্যান্ডিডেটের মধ্যে এন্ড্রিও ছিল। তখনই জেজের কাছে চেয়ারম্যানের ফোন আসে, তাকে চেয়ারম্যানের সাথে দেখা করার কথা বলা হয়। যে বলে যে এন্ড্রি, তুমি খুব তাড়াতাড়ি তোমার বাবার সাথে দেখা করতে পারবে আর তুমি খুবই ইমোশনাল হয়ে বলবে যে বাবা আমি তোমার সাথে দেখা করতে চাই, বা আমি অতদিন তোমার সাথে দেখা করার জন্য অনেক বেশি কষ্ট পেয়েছি। জেজের প্ল্যান ছিল যে এইভাবে এন্ড্রিকে পরিচয় করিয়ে দিয়ে সে চেয়ারম্যানের কাছ থেকে সিম্পাতি পাবে আর অনেক বড় একটা পজিশন হাসিল করে নেবে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই এন্ড্রি বাহিরে বসা ছিল আর যে ভিতরে গিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলছিল। তখনই আমরা দেখতে পাই যে চেয়ারম্যান বলে আমি শুনেছি যে শেলবির একটি সন্তান আছে আর সে নাকি লন্ডনে থাকে। তখনই যে ভাবে যে আমি তো কোনো কিছু বলি নাই, তাহলে উনি এসব কিভাবে জানলেন। তখনই চেয়ারম্যান বলে যে ওই ছেলে যেখানে আছে ওইখানেই থাকুক, এই ছেলেকে আমার কাছে আনার কোনো প্রয়োজন নেই, কারণ সে যদি আমার কাছে আসে তাহলে আমার মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। আর সে যেহেতু আমার পরিচয় ছাড়া এত জীবন বাঁচতে পেরেছে, তাহলে সারা জীবন থাকতে পারবে, আমার পরিচয় না দেওয়াই ভালো। যে এসব শুনে অনেক শক খেতে থাকে, কারণ তার তো প্ল্যান ছিল যে চেয়ারম্যানের ছেলেকে তার কাছে এনে দিয়ে সে অনেক বড় একটি পজিশন পাবে বা অনেক বড় একটি জায়গা দখল করে নিতে পারবে। অন্যদিকে আমরা এন্ড্রুকে দেখি যে সে মনে অনেক বড় আশা নিয়ে বসেছিল যে তার বাবা আসবে আর তাকে জড়িয়ে ধরে বলবে যে বাবা তুই এতদিন কোথায় ছিলি। কিন্তু আমরা দেখতে পাই চেয়ারম্যান তার সামনে দিয়ে চলে যায়, কিন্তু তার দিকে একবার ফিরেও তাকায় না। এই দেখে এন্ড্রি খুব রাগারাগি করতে শুরু করে যে তুমি আমার বাবা হওয়ার যোগ্যতাই রাখো না, আর তোমার মতো কাপির মানুষ কিভাবে আমার মায়ের সাথে এইসব করলো, আমি এটাই বুঝতে পারছি না। অন্যদিকে আমাদের মজোকে দেখানো হয় যে এখন অনেক বড় পজিশনে ছিল, কারণ তার টিম অনেক ভালো কাজ করেছে। আর সে যেকে বলে যে আমি আপনাকে যে বলেছিলাম ওই নকল মেডিসিনের রিপোর্ট আমার কাছে দিতে, আপনি এখন পর্যন্ত কেন দিলেন না। তখন যে বলে যে তুমি এক রাতেই বিলাই থেকে বাঘ হয়ে গিয়েছ। তখন মজো বলে যে আপনি এসব দেখার বিষয় না, আপনাকে বলেছি রিপোর্ট দিতে, আপনি রিপোর্ট দিবেন। তখন যে বলে আমারও সময় আসবে বন্ধু, তোমাকে আমি দেখে নিব। এটা বলার পর সিন শিফট হয় চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান লির সাথে কথা বলতে শুরু করে যে আমি তোমাকে একটি ভালো পজিশন দিতে চাই আমার কোম্পানিতে, তুমি যেভাবে কাজ করছো সেভাবেই কাজ করবে, তাহলে তুমি অনেক বেশি এগিয়ে যেতে পারবে, তোমার সাথে আমার একটি দরকারি কাজ আছে। তখন লি বলে জি স্যার বলুন। তখন চেয়ারম্যান বলে যে আমার মেয়ে বিদেশ থেকে আসছে, আমার মেয়েকে তোমার রিসিভ করতে হবে। তখনই নাতান বলে যে আপনার মেয়ে বুতনিকে লি রিসিভ করতে গেলে তো রিয়ের অবস্থা খারাপ হয়ে যাবে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে নাতানের সাথে কথা বলছিল। নাতান বলছিল আমার বোন বুতনি, ও তোমাকে চাকরি থেকেও বের করে দিতে পারে, তুমি সাবধান থেকো ওর কাছ থেকে। অন্যদিকে যে আর লিকে দেখানো হয় যারা কথা বলছিল। যে বলে তুমি কিভাবে জানলে যে 8 বছর আগে আমি একজনকে কাজ থেকে বের করে দিয়েছিলাম। তখন লি বলে যে আমি আগে
সব কিছু তদন্ত করে নিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম না যে মাইকেল আমাকে সন্দেহ করুক বা এই মিশনটা আনসাকসেস হোক। যার কারণে আমি সব তথ্য বের করে তারপর কাজে লেগেছিলাম। এটা দেখে যে বলে তাহলে তো তোমাকে মানতে হবে বস। মজো রোশনি এবং লিকে নিয়ে আসে একটি সিক্রেট রুমে, যেখানে এসে মজো বলে যে তোমাদের লেভেল 7 দেওয়া হয়েছে, যার কারণে তোমরা মজো গ্রুপের এই সেক্টরে এসে কাজ করতে পারবে। আর এখানে সব ডাটা রাখা হয়, এই ডাটা বেচে তোমরা কাজ করতে পারবে। এখানে তোমাদের আইপিন এবং ফিঙ্গারপ্রিন্ট লাগবে। তখন রোশনি প্রশ্ন করে, স্যার আপনাকে কাছে কি সব কিছু আছে? তখন মজো বলে যে না, আমি লেভেল 3-তে আছি, আর লেভেল 2-তে আছে কোম্পানির ডিরেক্টর, আর লেভেল 1-এ আছে এই কোম্পানির চেয়ারম্যান এবং তার ফ্যামিলি। তখন আমরা রোশনির মুখ দেখতে পাই যে সে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল, তার অনেক বড় হয়তো প্ল্যান ছিল। এখানে আমরা লিকে দেখতে পাই যে পেনির সাথে কথা বলছিল যে ওই চেয়ারম্যানের মেয়েকে রিসিভ করতে যাচ্ছে। তখনই পেনি বলে যে ওই বুতনি। তখন আমরা একটি প্রাইভেট প্লেনে দেখতে পাই চেয়ারম্যানের মেয়েকে, যাকে নীল পলিশ পরাচ্ছিল কেউ, আর কেউ মেকআপ করছিল। তখন হঠাৎ বিমানে ক্র্যাশ হওয়ায় তার নেল পলিশ আটকে যায়, আর যার কারণে সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, আর তার টিম বলছিল প্লিজ আমাকে মাফ করে দিবেন। এখানে আমরা দেখতে পাই সে খুবই রাগী আর খুবই বদমেজাজি একজন মেয়ে ছিল। এখানে লি তাকে রিসিভ করতে আসে। লি তাকে দেখে চিনে যায়, আর সে এসে বলে যে আপনাকে রিসিভ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। তখন আমরা দেখতে পাই যে চেয়ারম্যানের মেয়ে বলতে তাকে, তোমার মতো একজন লোককে আমাকে রিসিভ করার জন্য পাঠানো হয়েছে, তোমাকে আজ থেকেই আমি চাকরি থেকে বিদায় করলাম। তখনই আমরা দেখতে পাই যে লি বলে আপনার যা মন চায় করুন, আর তার অতীত মনে হয়ে যায়, কারণ সেও এমন বদমেজাজি ছিল। তখনই তার জিনার কথা খুব বেশি মনে পড়ে, আর সে আপসেট হয়ে যায় আর বলে যে আমি অত খারাপ ছিলাম। তখনই আমরা দেখতে পাই যে লি বলে যে চলুন ম্যাডাম, আপনাকে নিয়ে যাব একটি জায়গায়। তখন বলে যে সোজা আমি আমার বাসায় যেতে চাই। লি বলে না ম্যাডাম, আপনাকে আগে পার্লারে নিয়ে যাওয়া হবে। তখন মেয়েটি বলে যে আমাকে লুডো গ্রুপের পার্লারে যাতে নিয়ে যাওয়া হয়। তখন যে বলে যে আপনাকে যে জায়গায় বুকিং করানো হয়েছে ওই জায়গায় নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাই যে একটি অন্য পার্লারে তাকে নিয়ে আসা হয়েছে। এটা দেখে সে অনেক বেশি রাগান্বিত হয়ে চেয়ারম্যানকে কল করে। তখন চেয়ারম্যান বলে যে তুমি লির কথা শোনো, আর এসেই তুমি সবাইকে সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছো। তুমি যদি আমার মেয়ে হয়ে থাকো তাহলে লির কথা শোনো, কারণ সে আমার কোম্পানির জন্য অনেক বেশি জরুরি। তখন আমরা শুনতে পাই যে লি সব কথা শুনে ফেলে, কারণ লি তো অনেক ভালো শুনতে পেত। তারপরেও সে ফোন কানে রেখে বলে যে ঠিক আছে বাবা, সমস্যা নেই, আমি ওকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আর যদি পরবর্তীতে সে এমন ভুল করে তাহলে তাকে আমি বের করে দিব। সে পার্লারে যেতে রাজি না হওয়ায় লি তাকে কাঁধে তুলে করে পার্লারে নিয়ে যায়। পার্লারের ভিতরে লিকে থাপ্পড় মারতে চাইলে লি বলে যে ওর সব চুল কেটে দাও, ওকে নেড়া বানিয়ে দাও। তখন আমরা দেখতে পাই যে সে চিল্লাতে থাকে যে আমার চুলই আমার পরিচয়, আমার চুল কাটার কথা কেন বলছে। লি পার্লারে থাকা মহিলাকে বলতে থাকে যে ওর মা কি ওর জন্য কোনো ড্রেস সিলেক্ট করে রেখে গিয়েছে, তাহলে ওই ড্রেসটা বার করো। তখন সেখানে জিনা এবং তার ফ্রেন্ড চলে আসে, তারা লির সাথে কথা বলতে শুরু করে। তখন ওই জায়গায় পেনি চলে আসে। পেনি জিনাকে দেখে চিনে ফেলে এবং জিনাও পেনিকে দেখে চিনে ফেলে। এটা দেখে লি চমকে যায় আর চিন্তা করে যে তাদের মধ্যে আসলে কি চলছে। এর মধ্যে দিয়ে আমাদের সিরিজের পার্ট 7 শেষ করে দেওয়া হয়। নেক্সট পার্ট দেখতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।